নমস্কার। ব্যান্ডেল নান্দনিকের ফেসবুক প্রোফাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ঐতিহাসিক মে দিবস। আজকের এই দিনে আমাদের এই অনুষ্ঠান আমরা শুরু করছি। আমরা এই অনুষ্ঠানটির নাম দিয়েছি শনিবারের সন্ধ্যাবেলা। শনিবারের সন্ধ্যাবেলা প্রত্যেক শনিবারই আমরা একটা গল্প আপনাদের শোনানোর চেষ্টা করব, বা একটা ছোট নাটক। জানি না আপনাদের ভালো লাগবে কিনা, তবে আমাদের একটা প্রচেষ্টা। আবার আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আবার সমস্ত কাজকর্ম প্রায় আমরা ইচ্ছা করেই সমস্তটা বন্ধ করেছি নিজেদের দায়িত্বে। প্রায় প্রতিটি নাট্য দলই আজকে করোনা পরিস্থিতির জন্যই তাদের কাজকর্ম গুটিয়ে নিয়েছে। আগেরবারও আমরা লকডাউনের সময় নিয়মিত বিভিন্ন থিয়েটারের বিষয় নিয়ে আলোচনার আয়োজন করেছিলাম, এবারও হবে। এবারে আমাদের একটা বাড়তি সংযোজন এই গল্প পাঠ। আজ আমি আপনাদের সামনে নবারুণ ভট্টাচার্যের একটি গল্প পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি খারাপ লাগে সেটাও জানাবেন। আমি আপনাদের ভালো লাগা মন্দ লাগা সবটা নিয়েই চলতে চাই। ভালো লাগলে উৎসাহিত হব, আর যদি আপনাদের কোনো রকম কোনো সাজেশন থাকে সেগুলো আমি মাথায় রাখব। গল্পটির নাম মরণ দান। আমি শুরু করছি। কোনো কোনো লোকের জীবন এমন একঘেয়ে কাটে যে ওই একঘেয়েমি মানতে মানতে তারা কখন যে মরে গেল সেটা বুঝতেও পারে না। ভাবলে মনে হয় মরার পরেও একটা ধন্দ থাকে তাদের। এদিক দিয়ে আমার মতো ভাগ্যবান লোক কম জন্মায়। যখনই থকে যাই আচমকা এমন একটা কিছু ঘটে যে আবার চাঙ্গা করে দেয়। কিন্তু এটা বেশি লোককে বলাও যায় না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাবে আমিও ওদেরই মতো ঘষ্টে ঘষ্টে টিকে আছি। ভাঁড়ের আদুলি, ব্রেনলেস কতগুলো ভেড়া। অবশ্য ওরকম ভাবলেই ভালো, তা না হলে আবার হিংসে এসে পড়বে, তেড়া নজরে তাকাবে। হিংসের সামনে আমি বড় থতমত খাই। কুনজরের ভয়ও আছে আমার। সুকু এই নিয়েই যখন পৃথিবী। আমার প্রথম ব্যাপারটা হলো কিছুদিন পর পর পাগলদের সঙ্গে আশ্চর্য যোগাযোগ। চান্স, দৈব, এটা হয়েই যায়। একটা আধটা খুচরো উদাহরণ দিলে বোঝাতে সুবিধে হবে, অথচ সেগুলো বললে বিজনেসের দিক থেকে কোনো প্রবলেমও হবে না। তবে মহিলা সাইকিয়াট্রিস্ট যার কাছে আমার স্ত্রী আমাকে নিয়ে গিয়েছিল, তাকে না বললেই ভালো। ওষুধ পাল্টে দেয় যদি। এই তো সেদিনই একটা লোক চিমসে মরকুট্টে ফ্যাঁতাড়ুর মতো দেখতে
আমাকে ধরেছিল। তার কাছে দুর্দান্ত দুটো স্কিম আছে, সারা দুনিয়ার লিডারদের কাছে সে স্কিম দুটো পাঠিয়েছে। এখন অবধি দুজন জবাব দিয়েছে, খুব তারিফ করেছে তারা, মার্গারেট থ্যাচার আর গর্বাচেভ। দুজনের সঙ্গেই ওর কথাবার্তা হবে, সামনের মাসেই ফ্লাই করছে। বসে গেলাম শুনতে স্কিম। 1 নম্বর হলো, আজকাল যে মাল্টি স্টোরিড হাই রাইজ বাড়ি হয় তার বারান্দার বাইরে ও একটা বাইরের দিকে বেরোনো প্রজেকশন বানাবে, অনেকটা সাঁতারের ডাইভিং বোর্ডের মতো। 2-1টা এখন ও পরীক্ষামূলকভাবে তৈরি করবে, পরে স্কিমটা সরকার সোৎসাহে মেনে নিলে ওটা বাড়ির প্ল্যানের মধ্যেই থাকবে, আলাদা করে বানাতে হবে না। খুব উঁচুতে এরকম একটা দাঁড়াবার বা বসার জায়গা নাকি আজকের মানুষের পক্ষে খুব জরুরি। কোনো রেলিং থাকবে না, খুব বড়ও হবে না। ওটা যারা একা থাকতে চায় তাদের জন্যে। মানুষকে আজ অসংখ্য জিনিস তাড়া করেছে, চিফ মিনিস্টার, সায়েন্টিস্ট, প্রধানমন্ত্রী সবাই তাড়া করেছিল তাকে, পুলিশ কমিশনারও ছিল, সেই সঙ্গে এসবি, সিআইডি, র। তখনই প্ল্যানটা তার মাথায় খেলেছিল, এক ফালি জায়গা বাইরে। ব্যক্তিগতভাবে বললে ব্যাপারটা আমারও মনে ধরেছে, হতেই পারে, তবে পৈতৃক একতলা বাড়িতে থাকি বলে বেশি আর ভাবিনি। ওর দ্বিতীয় স্কিমটা ঠিক পরিকল্পনা নয়, এটা একটা প্রস্তাব বা অ্যাডভেঞ্চারাস প্রপোজাল বলা চলে, এবং প্রথম স্কিমটার সঙ্গে এর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। ও উড়ন্ত প্লেনের ডানার উপরে দাঁড়িয়ে থাকতে পারে, হাঁটতেও পারে। এটা ও হাতে নাতে করে দেখাতে চায়। আজকের যুব সমাজ এটা দেখলে সাহস ফিরে পাবে। তরুণের জন্য স্বপ্ন চাই, না হলেই ড্রাগ, সিনেমা, এইডস। এয়ারফোর্সের প্লেনে ও এটা করতে চায়। প্রত্যেকটা ব্যাপার বিশদভাবে কাগজে লেখা, ছবিও আঁকা আছে, তারপর পাতলা প্লাস্টিকের খামে জড়ানো। এগুলো একটা দড়ি বাঁধা পোর্টফোলিওর মধ্যে থাকে। ও জানতে চেয়েছিল দ্বিতীয় ব্যাপারটায় আমি তাকে কোনোভাবে সাহায্য করতে পারি কিনা, মানে এয়ার মার্শাল কেউ জানাশোনা আছে কিনা। যখন শুনলো পারি না, তখন বলল নিদেন পক্ষে চা সিগারেট খাওয়াতে। খাওয়ালাম। এরকম অনেক চেহারার, অনেক স্বভাবের পাগল আমি দেখেছি। এমন লোক দেখেছি যারা স্রেফ বেমক্কা শোক পেয়ে পাগল হয়ে গেছে। সুইসাইডও কম দেখিনি। সুইসাইডের আগে কারো কারো মধ্যে আধা পাগল বিবাগী ভাব আসে, সেও দেখেছি। অবশ্য একটা নয়, 2টো কেস দেখেছি যেখানে পাগলামির কোনো ছিটে ফোঁটাও ছিল না। দুজনই তান্ত্রিকদের সঙ্গে মিশত। একজন ফি রবিবার যেত তারাপীঠ, অন্যদিন ঘোর রাজনীতি করত অফিসে। দুজনেই গলায় দড়ি দিল। এর প্রত্যেকটা ঘটনা সত্যি। বানিয়ে গল্প বলার যুগ চলে গেছে। বিশ্বাসী ভাব করবে কেন লোকে, আর আমি বা বলতে যাব কেন? যত রকম এইসব দেখেছি, তার মধ্যে কয়েকটা ছিল ভালোবাসার ট্র্যাজেডি। কিন্তু এখন মেয়েদের জড়িয়ে কোনো গল্প শোনার সময় নয়। যদিও যে ঘটনাটা শেষমেশ আপনাদের বলেই ফেলবো বলে ঠিক করেছি, সেটা প্রথমেই বলেছিলাম আমার স্ত্রীকে, অর্থাৎ একটি মেয়েকেই। তারপরে অশান্তি, ঝুলুঝুলি। কি নিয়ে? না, আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। আমি সুস্থ সমর্থ পুরুষ, ব্যবসা ফ্যাবসা ছেড়ে পাগলের ডাক্তারের কাছে যাব কি দুঃখে। শুনল না। ওর ভাইরা এলো, সবাই মিলে ধরে বেঁধে নিয়ে গেল এক মহিলা সাইকিয়াট্রিস্টের কাছে।
কি হট্টিচাল্লি কাণ্ড। গিয়ে কিন্তু ভালোই হলো। চমৎকার চেহারা, সাহেবি ধাঁচের, তেমন কথাবার্তা, খুব মিশুকে। এত ভালো লেগে গেল যে তাকেও ঘটনাটা বললাম। তো তখন উনি ওই যে ছোট ছোট সাদা বড়িগুলো দিলেন। তাই বছরের পর বছর ধরে রোজ 3টে করে খেয়ে যাচ্ছি। এক এক সময় নীলচে একটা বড়িও খাই, একঘেয়ে লাগে, বিরক্ত হই। তবে মহিলাকে এত ভালো লাগে যে ওকে বিশ্বাস না করে পারি না। মনে ভাবতে চেষ্টা করি যে আমি সেরে উঠেছি একটা অসুখ থেকে। অবশ্য আমার কোনো অসুখ নেই। যে কথাটা বলা নিয়ে এত কথা, সেটা কিন্তু পাগল বা সুইসাইডের ব্যাপার নয়। তাও দেখতে দেখতে বছর 3 হয়ে গেল। মাদ্রাজ থেকে ট্রেনে একা একা ফিরছিলাম। ব্যবসার কাজে যখনই বাইরে যাই, বেধড়ক উল্টো পাল্টা ঘুরতে হয়। পয়সা বাঁচাবো বলে যাওয়ার সময় যাই 2nd ক্লাসে, কিন্তু ঘুরে ফিরে এত ক্লান্ত হয়ে পড়ি যে ফেরার সময় আরামের লোভে সেই 1st ক্লাসেই হয়ে যায়। 4 জনের খুপড়িতে লোক ছিল না। বেশ ফিরছিলাম। অন্ধ্র আর উড়িষ্যার বর্ডারের দিকে কোথাও হবে। হঠাৎ ঘুমটা ভাঙতে দেখি অন্ধকার। ট্রেনটাও চলছে না, ঘুরঘুরটি অন্ধকার। জানলা দিয়ে বাইরে কিছু দেখা যায় না। একটু পরে চোখ ধাতস্থ হলে বুঝলাম কোনো একটা ছোট স্টেশনের প্ল্যাটফর্মে গাড়িটা দাঁড়িয়ে। গাঢ় নীল রাতের আকাশ, তার মধ্যে কালো কালো ছোট পাহাড় বা টিলার আভাস, নির্জন কয়েকটা তারা, লোকজনের চলাফেরা, টর্চের আলো। কামরা থেকে নেমে শুনলাম একটা গুডস ট্রেন অ্যাক্সিডেন্ট করেছে। ওটাকে সরাবে, লাইন ঠিক হবে, তবে আমাদের গাড়ি চলবে। হঠাৎই বলতে হবে, গাড়িতে আলো ফিরে এলো। আমিও ফিরে গিয়ে বসলাম। বসেই দেখলাম অন্ধকারের মধ্যে একজন আগে থেকে আমার খুপড়িতে ঢুকে বসে আছে। লোকটা সম্ভবত কেন নির্ঘাত সাউথ ইন্ডিয়ান ছিল না। কথা আর চেহারার ধরনেই সেটা টের পাওয়া গিয়েছিল। 4 কোঠায় বয়স হবে, ফর্সা, স্মার্ট, সুপুরুষ, চুলে অল্প পাক ধরেছে, চমৎকার শার্ট, ট্রাউজার্স, চকচকে জুতো। গলার টাইটা দেখে মনে হয়েছিল কোনো বড় মাল্টিন্যাশনালের দুঁদে সেলসম্যান। বুঝতে ভুল করিনি। তবে কোম্পানিটা যে কি এবং কত বড় সেটা আজও আঁচ করে উঠতে পারিনি। এত বড় যে প্রায় রহস্যময় ও আবছাই বলা চলে। এ কথা সে কথার পর দুজনেই সিগারেট ধরিয়েছি। ওই দিয়েছিল দামি সিগারেট। একটু হুইস্কি খেতে আপত্তি আছে কিনা জিজ্ঞেস করতে বলল যে মদ খায় না, তাই নিজেই খাচ্ছি। ট্রেন ছাড়ার নাম নেই। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। লোকটা প্রায় চমকে দিয়েই বলল, আমাদের একটা কার্ড রাখুন, কাজে লাগতে পারে। কার্ডটা কালো ভেলভেটের মতো কাগজের, তার মধ্যে অস্বস্তিকর চড়া হলুদ রঙে ছাপা একটা ঠিকানা, আর কিছু নেই। ঠিকানাটা দেখলাম ওয়ালটিয়ারের। এপিট ওপিট আর কিছু লেখা নেই, না কোম্পানির নাম, না টেলেক্স বা ফোনের নাম্বার। ওটা কিন্তু আমাদের আসল ঠিকানা নয়। আমাদের ঠিকানায় যেতে হলে অনেকগুলো জায়গা ঘুরতে হয়। তবে চিঠি যখন দেবেন তখন ডিটেলে আপনার ঠিকানা দিয়ে দেবেন। আমাদের লোক ঠিক দেখা করে নেবে আপনার সঙ্গে। হ্যাঁ, সময় লাগবে একটু, তবে দেখা করবে ঠিকই। কি ব্যবসা এটা আপনার? সিক্রেটিভ
ইল্লিগাল কোনো বিজনেস মনে হচ্ছে, আবার কার্ডও দিচ্ছেন। স্ট্রেঞ্জ। দেখুন, আমাদের কোম্পানির কোনো নাম নেই, নো নেম। উই হেল্প পিপল ডাই, মরণ দান করি বলতে পারেন। হ্যাঁ, ব্যাপারটা ইল্লিগাল নয় ঠিকই, কিন্তু মানে মার্ডার করেন? অ্যাবসলিউটলি নয়, মার্ডার ছি ছি। উই আর নট কিলার্স। আপনার সম্মতি নিয়ে উইথ ফুল কনসেন্ট এটা করা হয়, নানাভাবে নানা ধরনের মৃত্যু, সেটা আপনি বেছে নেবেন এবং অ্যাকর্ডিংলি পে করবেন। রাজার মতো মরতে চান, পাবেন। যে কোনো ডেথ উইশ যত আনইউজুয়ালি হোক না কেন, আমরা ব্যবস্থা করব। যা চান, যেমন চান তেমনই পাবেন, তবে ওই দাম দিতে হবে। এই লোকটার সঙ্গে তারপর আমার দীর্ঘ কথোপকথন হয়। তার যতটা মনে আছে বলে যাচ্ছি। আজব সেই সব কথা হুইস্কি খাওয়া মাথায় রাতের অনামা অন্ধকার স্টেশনে যতটা ঢুকেছিল, 3 বছরে যতটা মনে রাখতে পেরেছি। ওর বক্তব্য ছিল, আমাদের মধ্যে নানা ধরনের আলাদা আলাদা রকমের মৃত্যু বাসনা থাকে। মানে নিজে কিভাবে মরবো সে সম্বন্ধে একটা প্রিয় কল্পনা ও ইচ্ছে। কেউ হয়তো রোম্যান্টিক ধাঁচে ধোঁয়া ধোঁয়া সন্ধ্যা ঠান্ডা পাহাড় থেকে অতল খাদে ঝাঁপ দিতে চায়, কেউ চায় বুলেটে ঝাঁঝরা হতে, কেউ আগুনে জ্বলে পুড়ে মরতে চায়, কেউ চায় এমন বিষ রক্তে মেশাতে যাতে আলোতে ঝিম ধরা দিয়ে শুরু শেষে হিম শীতল বিদায়। কেউ সচেতন থাকতে চায়, কেউ যেতে চায় আধা অচেতন অবস্থায়, কেউ চায় তাকে কেউ গলা টিপে মারুক, ছুরি খাওয়ার জন্য কেউ উদ্গ্রীব, কেউ চায় তীর্থে মৃত্যু, কানে পবিত্র মন্ত্রোচ্চারণ সমেত। কিন্তু চাইলেই তো আর হলো না। যাই চাক না কেন, বেশিরভাগ ডেথ হয় মোস্ট আনইন্টারেস্টিং, ড্র্যাব অ্যান্ড ডাল। এই কোম্পানি সেই মৃত্যুর চাহিদা মেটায়, ক্লায়েন্টদের ডেথ উইশ ফুলফিল করে। সেলসম্যানের কথাগুলো কিছু কিছু ভার্বেটিম মনে আছে। এর থিওরিটিক্যাল দিকও আছে। আমাদের R&T দারুণ স্ট্রং। সেখানে দেখবেন মৃত্যুর প্র্যাকটিক্যাল দিকে নয়, অন্য সব ব্যাপার, টিবেটান বুক অব দ্য ডেড, ইজিপশিয়ান বুক অব দ্য ডেড, থ্যানাটস সিনড্রোম, ভারতীয় মৃত্যু চিন্তা, অভেদানন্দ, জিদ্দ কৃষ্ণমূর্তি থেকে শুরু করে লেটেস্ট খুন, সুইসাইড, ক্লিনিক্যাল ডেথ, যাবতীয় ডেটা নিয়ে নন স্টপ কাজ হচ্ছে। এ ধরনের কারবার ইন্ডিয়াতে ছেড়ে দিন, ওয়ার্ল্ডেও কেউ করছে না, মাথায় আসবে না। শুনেছি জাপানে স্মল স্কেলে চেষ্টা হয়েছে, তবে এ তো আর ইলেকট্রনিক্স বা মোটর গাড়ির ব্যাপার নয়। একদিকে টয়োটা মিৎসুবিশি, অন্যদিকে বেটারা এখনো হারাকারির বাইরে ভাবতেই পারেনি। সেই বাঁশের ছুরি, লোহার ছুরি, একদম প্রিমিটিভ, নট অ্যাট অল এন্টারপ্রাইজিং। ইনসিডেন্টালি, পৃথিবীতে কোন দেশের লোক সবচেয়ে বেশি সুইসাইড করে বলুন তো? আমরাই বোধ হয়। নো স্যার, হাঙ্গেরি। ম্যাগিয়াররা সাংঘাতিকভাবে সুইসাইড প্রোন। নানা ধরনের মৃত্যুর সন্ধান পাওয়া যাবে এদের কাছে। এমনকি জটিল ও প্রায় অসম্ভব কোনো প্রস্তাব থাকলে সেটা কাজে করারও ব্যবস্থা এরা করে। দিল্লির এক ভদ্রলোকের প্রিয় মৃত্যু কল্পনা ছিল বরফ ঢাকা পাহাড়ি রাস্তা থেকে জিপ স্কিড করে নিচে পড়ে যাচ্ছেন। তাই হলো। নির্দিষ্ট কোনো অসুখে মরার ইচ্ছে থাকলে এদের মেডিকেল টিম সেটা সম্ভব কিনা দেখবে। তবে অন্য কারো মৃত্যুর ব্যাপারে এরা অন্যের কথায় রাজি হয় না, নিজের মরারই ব্যবস্থা এদের সঙ্গে করা যায়। ভদ্রলোকের সঙ্গে কথা বলে অনেক কিছুই জানতে পেরেছিলাম। অনেকে নাকি এমনই হতভম্ব জীবন বাঁচে যে মরার একটা ভাষা ভাষা আইডিয়া থাকলেও সেটা ভালো বোঝাতে পারে না। তাদের জন্য কয়েকটা সেট প্রোগ্রাম আছে এদের, যার মধ্যে সবচেয়ে রাজকীয় হলো রেকর্ড প্লেয়ার। বিশাল এক রেকর্ড প্লেয়ার সমুদ্রের মধ্যে বেশ দূরে বসানো আছে। তার উপরে বিরাট এক কালো রেকর্ড, মৃত্যুর রেকর্ড, 33 1/3 স্পিডে ঘোরে। সমুদ্রের তলা থেকে তেল বের করার জন্য যে অফশোর প্ল্যাটফর্ম তৈরি হয়, তেমনই একটা কাঠামোর উপরে বসানো আছে রেকর্ড প্লেয়ার।
সেখানে যেতে হয় স্পিড বোটে। রেকর্ডের ফুটোর মধ্যে যে জিনিসটা থাকে সেই ঊর্ধ্বমুখী বুলেট বা লিপস্টিকের মতো বস্তুটির উপরে একটা চেয়ারে মরণকামী ভাগ্যবানের বসার ব্যবস্থা। রেকর্ডটি অসম্ভব এক গম্ভীর শোকাবহ সঙ্গীতের, পশ্চিমী বা দেশীয়। রাখমানিনভের আই লাভ দ্য ডেড বা করুণ সারেঙ্গি, যা চাইবেন তাই। কয়েক হাজার ওয়াটের আওয়াজ মানুষটিকে আচ্ছন্ন করে। রেকর্ডটি ঘোরার সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে সেও ঘুরতে ঘুরতে আচ্ছন্ন হয়, বাস্তব অবাস্তবের বাইরে চলে যায়। পিক আপ অর্থাৎ স্টাইলাস যাতে থাকে, সেটি শেষে রেকর্ডের বাজনা শেষ হবার পরে ঝড়ের শব্দ তুলে মাঝখানের কালো সমান চকচকে জায়গায় ঢোকে এবং এর ধাক্কায় মানুষটি ছিটকে যায়। এই প্রচণ্ড ধাক্কায় সমুদ্রে গিয়ে পড়ার মধ্যেই তার মৃত্যু হয়। তার মাথাটা হয় ছিঁড়ে যায় বা থেঁতলে যায়। মৃতদেহটি সমুদ্রে পড়ার সঙ্গে সঙ্গে রক্তের গন্ধ পেয়ে অসংখ্য হাঙর ছুটে আসে। এর জন্য টাকা লাগে অনেক। খুব কম লোকই অত খরচ করতে পারে। এখন অবধি 2-3 জনের বেশি মৃত্যুর রেকর্ড শোনেনি। তারা কারা? মাফ করবেন, ক্লায়েন্ট হলো ভগবানেরও বেশি। তাদের আইডেন্টিটি আমরা ডাইভালস করতে পারবো না। অবশ্য বেশ বন্ধুত্বই হয়ে গেল আপনার সঙ্গে। মিস্টার কিভাবে মারা গিয়েছিলেন বলুন তো? মনে থাকার কথা। মনে থাকবে কি বলছেন? ওরকম বিভৎস প্লেন ক্র্যাশ। হ্যাঁ, প্লেন ক্র্যাশ ঠিকই, তবে উনি ওটাই চেয়েছিলেন। হ্যাঁ, কিন্তু সঙ্গে যারা ছিল তারা তো চায়নি। সরি, এর জন্য সাংঘাতিক হাই প্রাইস দিতে হয়, অন্য ভিকটিম থাকে বলে। কিন্তু তারা তো ইনোসেন্ট। ইনোসেন্ট মাই ফুট। তাতে আমাদের কিছু করার নেই। তাদেরকেও মরতে বলেনি। গায়ে পড়ে তারা যদি একই প্লেনে চড়ে বসে, আমরা কি করব? মোরোবার ওটাই ছিল তার চয়েস। হ্যাঁ, চয়েস, বাছাই। আমরা ওর কথায়, ওর পেমেন্টের ভিত্তিতে সবটা ব্যবস্থা করেছিলাম। কিন্তু উনি এটা করলেন কেন? কেন? একইভাবে উনি মিস্টার একে সরিয়ে দিয়েছিলেন। তখনও অনেক ইনোসেন্ট লোক মারা গিয়েছিল, তাই সেই রকম একই মৃত্যু উনি চেয়েছিলেন। আপনাদের এরকম আরো কত কাজ আছে, নিউমেরাস নিউমেরাস। কিন্তু সব আপনাকে বলতে যাব কেন? সবটা কি বলা যায় না বলা উচিত? অনেক কিছু করি আমরা। সুইসাইডের প্রজেক্ট সেল করি, খরচ কম লাগে। আরও কত কি। হ্যাঁ, এইটুকু জেনে রাখুন, হাল আমলে যত ফেমাস লোক মারা গেছে, সে বোম্বের মাফিয়া লিডারের গাড়ি মেশিন গান হওয়া থেকে শুরু করে কলকাতায় ফিল্ম স্টারের সুইসাইড, হাতে টেলিফোন, পেটে 40টা স্লিপিং পিল, সব সব আমাদের কোম্পানির ব্যাপার। আর পলিটিক্যাল লিডার্স তো আছেই। ভেরি ইজি টু হেল্প দেম। অল অফ দেম প্রেফার হার্ট অ্যাটাক। আপনারা তাহলে শুধু ফেমাস যারা তাদেরই হেল্প করেন, মানে মরণ দান? দেখুন, এখনও আমরা কোম্পানি দাঁড় করাচ্ছি, ব্রেক ইভেন হতে দেরি আছে। তবে হ্যাঁ, পারফরমেন্সের প্রাইড, এটাই আপাতত আমাদের মেজর ক্যাপিটাল। পরে অবশ্য ইকোনমিক্যালি উইকার ক্লাসের জন্য আমাদের ভাবতে হবে। সত্যি বলতে গরিবদের নিয়ে ঝামেলা অনেক বেশি। শালারা বেঁচে আছে কিনা তাই জানে না, মরার কথা কি ভাববে। তাছাড়া ওরা অসম্ভব ক্রুড। হ্যাঁ, ধরুন আরও তলায় যারা, মাইলস বিলো পভার্টি লাইন, বেগার্স, ইম্পসিবল। লাস্ট ইয়ার কলকাতা, বোম্বে আর মাদ্রাজ, এই 3 মেট্রোপলিটন সিটির কয়েকজন বেগারের ডেথ উইশ আমাদের R&T স্টাডি করেছিল। ওদের ফাইন্ডিং কি বলবো, সিলি অ্যান্ড ডিলাইটফুল, শিশু সুলভ অবদান। যেমন খাওয়ার ইমেজটাই আসে বেশিরভাগ কেসে। ধরুন কেউ চায় যে হাত পা মাথা বুক সব মাংস মাখন মদ ডিম মাছে ভর্তি হয়ে ফুলে ফেটে যাবে। মদটা খুব চায় ওরা। কেউ আবার বলল ফ্লোরা ফাউন্টেনে ভগবান এসে ওকে কোলে তুলে নিক। চাইল্ডিশ, রাদার ন্যাভ। ওদের কিন্তু ইমাজিনেশন আছে বলতে হবে। হ্যাঁ, তা আছে, তা আছে, মানুষ যখন থাকবেই। তবে হ্যাঁ, বাচ্চারা মানে শিশুদের কাছে অনেক ভ্যালুয়েবল আইডিয়া পায়। এই তো সেদিনই আমাদের R&T আমেরিকান কাগজ ঘেটে ফ্যাসিনেটিং একটা স্টোরি বের করেছে। বলুন না। একটা ছেলে, বুঝলেন, বছর 12 হবে,
শিকাগোর ধারে কাছে কোথাও ব্যাটা ব্যাটম্যান সেজেছিল। সারাক্ষণ তিনি ব্যাটম্যান, 2 পিস ডানা লাগিয়ে ছাদ থেকে ছাদে লাফিয়ে বেড়াতেন। কেউ তাকে সিরিয়াসলি নেয়নি। মেয়েরাও হাসাহাসি করতো। চাইল্ডের মন তো, ভাবলো ব্যাটম্যানকে চিনলে না তোমরা। একদিন দেখা গেল ডিপ ফ্রিজারের মধ্যে ঢুকে কদিন ধরে জমে বরফ হয়ে রয়েছে। কত রকম কেস যে আছে, শুনলে থ মেরে যাবেন। ব্যাটম্যান আসলে মাল খাই না তা নয়। হুইস্কি ঢালুন দেখি একটা স্ট্রং করে। কি নাম হুইস্কিটার? গ্লেন্ডার। আরে এই যে স্কচ দেখছি, কখনো নামটা শুনিনি তো। আমি ঢেলেছিলাম সেলসম্যানের জন্যে, নিজেরও জন্যে। বেশ কয়েকবার ঢালাঢালির পরে সে ব্যাটম্যান বা বাদুর মানুষের মতোই ঝুলতে ঝুলতে চলে গিয়েছিল। আমিও ঝুলতে ঝুলতে বিছানায়। ট্রেন চলতে শুরু করেছিল। কানে তখনও তার কথাগুলো শুনতে পাচ্ছিলাম। তবে হ্যাঁ, মৃত্যুর মধ্যে যে গ্র্যান্ড সারপ্রাইজ আছে, বিশেষত অ্যাক্সিডেন্টাল মৃত্যুতে, তার থ্রিল থেকে আমরা কখনো আমাদের ক্লায়েন্টদের ডিপ্রাইভ করি না। কেউ হয়তো মোটর গাড়িতে চাপা পড়ার জন্য বুক করেছেন। কখন, কোথায়, কোন রাস্তায় যে তিনি চাপা পড়বেন সেটা কিন্তু হাজার চেষ্টাতেও আঁচ করতে পারবেন না। সাডেন ডেথের যে ভার্জিন চার্ম সেটা থাকবেই। এই লোকটা কে ছিল? তার কোম্পানিটি বা কি? মরণ দান আইডিয়াটা কিন্তু এক কথায় উড়িয়ে দেওয়া যায় না। 3 বছর চেষ্টা করেও তা পারলাম না। দ্বিতীয়ত, আমাদের মধ্যে কি মরে যাওয়ার একটা ধারণা নেই? সেটা কি এই একবারের বা এবারের জীবনে হবে, ঘটবে? যেমন ধরুন, আমার নিজেরই তো একটা ইচ্ছে আছে, তবে মৃত্যুর সেই রেকর্ড প্লেয়ারের খরচা অনেক। হবেই তো। এইসব ধন্দ আর খটকা নিয়েই আছি। নিয়ম করে ওষুধ খেলে এগুলো কম থাকে। বেড়ে গেলে সেই মহিলা সাইকিয়াট্রিস্টের কাছে যাই, ওষুধ পাল্টে দেন। সাদা বড়ির জায়গায় নীলচে বড়ি। লোডশেডিং এর অন্ধকারে মাঝে মধ্যে লোকটার দেওয়া সে কালো কার্ডটা বের করে দেখি। অস্বস্তিকর হলুদ ছাপাটা বোধহয় ফ্লুরেসেন্ট রঙে, অন্ধকারে জলজল করে। যোগাযোগ করলে কার্ডটা দেখাতেও আপত্তি নেই। তারপর নিজেরাই চিঠি লিখে যাচাই করে নিতে পারবেন। সময় লাগবে একটু, কিন্তু ওদের লোক ঠিক দেখা করে নেবে আপনার সঙ্গে। নিশ্চিন্তে থাকতে পারেন, দেখা ওরা করবেই। উনিশশো সালে নবারুণ ভট্টাচার্যের এই গল্পটি লেখা, আপনাদের পড়ে শোনালাম। কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের যদি কোনো গল্পের সাজেশন থাকে সেটাও আপনারা আমাদেরকে জানাবেন। চেষ্টা করব সেটা পাঠ করার। আজকের মতো সকলকে শুভরাত্রি জানাই। আবার শনিবারের সন্ধ্যাবেলা অনুষ্ঠান নিয়ে পরের শনিবার দেখা হবে। শুভরাত্রি।